ঘটনাটি ইমেল আকারে দিয়েছেন যশোর জেলা থেকে একজন ভাই। ওনার সঙ্গে এই ঘটনাটি খুব লোমহর্ষক এবং ভয়ঙ্করভাবে ঘটনাটি ঘটে এবং এটি ওনার নিজের হাতেই লিখেছেন ইমেল এপিসোডটি। চলুন কোনো রকমের কথা না বাড়িয়ে আমরা এখন ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি প্রথম ঘটনা নিয়ে আসলাম এবং এই ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটে যায়। ঘটনাটি আমার সঙ্গে যখন ঘটে তখন সময়কাল ছিল 2019 সালের আগের দিকে। এটি 2018 সালের শেষ মাসে, ডিসেম্বর মাসের লাস্ট দিকে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে। ঘটনাটির মূল ভাব এবং সম্প্রসারিত ভাব পুরোটা আপনারা শুনলে বুঝতে পারবেন এই ঘটনাটার ভয়াবহতা কতটুকু ছিল। চলুন ঘটনার মূলভাবে চলে যাওয়া যাক। আমি পেশায় একজন গাড়ির ড্রাইভার হওয়া সত্ত্বেও আমি মাছ মারার নেশাটা আমার খুব বেশি ছিল। ছোটোবেলা থেকেই পড়াশোনায় না গিয়ে মাছ মারায় চলে যেতাম অনেক সময় এবং ওই যাওয়াতেই কিন্তু আমার একটি নেশা জন্মায়, যেই নেশাটার প্রভাবে আমার মাছ মারার শখটা এখনও অনেক রয়েছে। তেমনি একটি সময়ে ডিসেম্বর মাসের লাস্ট উইকে আমাদের খড়পাড়া গ্রামের মাঝ দিকে একটি বড় রকমের গাং প্রবাহিত হয়েছে এবং ওই গাঙের আশপাশ কেন্দ্রিক অনেক মাছের জায়গা এবং অনেক রকমের ক্ষেতও রয়েছে বিদ্যমান, যেগুলো থেকে মানুষ অনেক রকমের মাছ মারতে পারতো এবং ছোট ছোট গর্ত রয়েছে, যে গর্তগুলো মানুষ সেচ করে তারপর পানি শুকিয়ে ওখান থেকে অনেক মাছ পেত আর কি। সেরকম একটি রাত্রিবেলায় আমি আমাদের গাং থেকে একটি নৌকা বাঁধ খুলে আমি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। হাতে একটি কোচ এবং একটি লাইট এবং সাথে করে একটি ব্যাগ নিয়ে নিলাম, যদি কোনো মাছ মারতে পারি। এমনিতেই রাত্রিবেলা অনেক মাছ মারতে পারতাম আমি, যার জন্য সব রকমের যন্ত্রপাতি আগে থেকেই বাও করে নিতাম। ডিসেম্বর মাসের লাস্ট উইকের দিকে গাঙের পানি অনেকটা শুকনো অবস্থায় ছিল। শীতকালের মৌসুম তো পানি শুকিয়ে যায় অনেক, তারপর গ্রীষ্মকাল আসলে অনেকটা পানি হয়। তো গাঙের মধ্যে মোটামুটি পানির ভিতরেই আমি একটি নৌকার বাঁধন খুলি এবং এক হাতে দিয়ে নৌকাটা বইটা চালাচ্ছি এবং আরেক হাতে আমার ধারালো কোচ রয়েছে হাতে, যেটা দিয়ে মাছ মারার যন্ত্র একটা। রাত্রিবেলা অনেকেই আলো দিয়ে মাছ মারে এবং ওই আলোর সাহায্যে অনেক মানুষ মাছ মারতে পারে। এটির প্রধানত কারণ হচ্ছে একটি কোচ, যেটার মধ্যে 4-5টা শিক লাগানো থাকে, ওই শিকগুলো দিয়ে মাছ আটকানো যায়। লোকমুখে শুনতাম আগেকার মানুষেরা বলতো, হাতে যদি কোনো রকমের লোহা জাতীয় জিনিস থাকে বা কোনো দিয়াশলাই, তারপর আগুন থাকে, তাহলে নাকি জিন প্রেত ভূত এগুলো নাকি কিছুই সঙ্গে করে আসতে পারে না। জিনেরা নাকি অনেকটা ভয় পায় এই লোহা জাতীয় জিনিসগুলোকে। এই কথাগুলো মনে হলে আমাদের মনে খুব বড় রকমের একটা আস্থা আসে। তবে এই কথাটার কতটুকু সত্যতা আছে? আমি যেদিন ওই নৌকা নিয়ে একা একা ওদিকে চলে যাই, গাঙের এক পাশ ওখানে একটা বড় রকমের ক্ষেত রয়েছে, যে ক্ষেতের পাশে একটি ছোট গর্ত আছে। ওই গর্তের আশপাশে দিনের বেলা ওখান দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম এবং দেখেছিলাম যে অনেক মাছ লাফালাফি করছিল। এই টার্গেট নিয়েই নৌকাটাকে নিয়ে আমি ওই ছোটো গাঁতার দিকে উদ্দেশ্যে রওনা করে দিই। গর্তটা বেশ বড় ছিল এবং আমাদের এই গায়ের একটি ভালো লোকের যে মাতবর ছিল, ওই মাতবরেরই এই গর্তটা ছিল, ওনার জমিতে এই গর্তটা। মনে খুব ভয় নিয়ে ওই গর্তের দিকে এগোচ্ছিলাম, ভাবলাম যদি কেউ আসে এবং এসে আমাকে ধরে ফেলে, এই ভয় ছিল মনে। নৌকার বইটাটা আস্তে আস্তে করে বাইছিলাম, হঠাৎই সামনে দেখতে পারি একটি বড় রকমের শোল মাছ আমার নৌকার সামনে উদয় হলো। দেখতে পেরে বেশ অবাক লাগলো এবং মনে একটা লোভ জন্মালো। তখনই নৌকাতে পড়ে থাকা কোষটা হাতে নিলাম এবং সজোরে একটা ঘা দিলাম। ঘা দেওয়ার পর ভাবলাম মাছটা হয়তো কোচে লেগে গিয়েছে। অনেকটা জোরাজুরি হলো আমার কোচের সঙ্গে পানির নিচে। তবে পানির উপরে তোলার পর আমি দেখতে পারি কোচের শিখের ভিতরে কিছুই আটকে নেই। দেখতে পেরে অনেকটা অবাক লাগলো এবং চিন্তা করছিলাম যে মাছ তো এইমাত্রই ভাজলো, কিন্তু মাছ কোথায় গেল। তখনই কোচটার শিকগুলো যখন আমার নিকট নিয়ে আসি, দেখতে পারি এখান থেকে রক্ত বইছে কোচের শিকের ভিতর দিয়ে। তখন ভাবলাম হয়তো মাছটার শরীরে রক্ত কোচের মধ্যে লেগে গিয়েছে। বিষয়টা বেশি একটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এখানে লোকমুখে আগে শুনতাম আমাদের এই বিলে নাকি রাত্রিবেলা অনেক মাঝিরা এবং অনেক
মাছ শিকারী ভাইয়েরা তারা এখানে অনেক রকমের খাবার পেত, যে খাবারগুলো অনেক মানুষ নাকি খেয়েছে। তারপর এই খাবারগুলোর অভিশাপে তারা নাকি মারা গিয়েছে। এই খাবারগুলো আমাদের সামনে সচরাচর পড়েনি এবং গত ৩-৪ বছর ধরেও কিন্তু এরকম খাবার আমাদের এলাকার কোনো মানুষের সামনে পড়েনি এবং এর সম্মুখীনও কেউ হয়নি। ভাবলাম যে এই খাবারগুলোর যে প্রভাব এবং প্রতিক্রিয়া এগুলো হয়তো এখান থেকে চলে গিয়েছে আমাদের এই গাং থেকে। তবে ভাবনাটা আমার পুরোটাই ভুল ছিল। আমি যখনই একটু এগোই এবং নৌকাটাকে পাশে ভিড়াই, যে ক্ষেতটার উদ্দেশ্যে আমি এসেছিলাম যে ওখান থেকে মাছ মারবো, এবং ওখানে যাওয়ার আগ মুহূর্তে একটি বড় রকমের কিনারা ছিল, ওখানে আমি যখন নৌকাটা ভিড়িয়ে মাটিতে পা রাখি তখনই আমার অনুভূতি হয় মাটিটা এক পলক কেঁপে উঠল। মনের ভুল ভেবে আস্তে আস্তে করে হাঁটা শুরু করি ওই ক্ষেতের উদ্দেশ্যে। দেখতে পারি ওই ক্ষেতের চারপাশ যে গর্তটা ছিল ওখানে একটা বড় রকমের আইল বাঁধা, এবং ওখানে মনে হচ্ছে কেউ একজন বসে আছে। কাউকে বসে থাকতে দেখে ভাবলাম এই ক্ষেতের মালিক হয়তো এখানে এসে পাহারা দিচ্ছে। তখন মনে ভয় নিয়ে একটু পিছনে চলে আসলাম এবং ওখানে ৫-১০ মিনিট বসে থাকি এবং ওদিকে বারবার লক্ষ্য করি, কিন্তু ওই লোকটা আর উঠছে না। তখনই দেখতে পারি পিছন দিক থেকে যে ডিপ কল নামক একটি স্থান রয়েছে যেখান থেকে পানি উত্তোলন করা হতো যখন মানুষ বৈশাখ মাসের ধান রোপণ করত, তখন ডিপ কলের পানি দিয়ে মানুষ চাষাবাদ করত। এই ডিপ কল সচরাচর ছাড়া হয় না, তখনও ছাড়া হয়নি। তো আমি দেখতে পারি ডিপ কলের মেশিনটার পাশ দিয়ে বড় রকমের একটি খাবারের আয়োজন হয়েছে। দেখতে পেরে আমি চিন্তায় মগ্ন হই এবং ভাবছি বসে বসে, এ তো রাত্রিবেলা, এখানে তো কোনো শ্রমিক বা কোনো কাজের লোকও নেই, তাহলে খাবারের আয়োজনটা করলো কে? দেখার জন্য চোখটাকে বোলাতে বোলাতে হাঁটতে শুরু করি ওই খাবারের জায়গাটার উদ্দেশ্যে। তখনই ৫ মিনিট হাঁটার পর যখন আমি ওই খাবারটার নিকট যাই, গিয়ে দেখতে পারি ৪-৫টা ভাগে বিভক্ত খিচুড়ির দানা দানা অবস্থায় পড়ে আছে, সাথে করে কিছু মাংস ওই খিচুড়ির উপরে দেখা যাচ্ছে। এবং আশপাশ দিয়ে আমি খোঁজাখুঁজির চেষ্টা করছি যে কোনো মানুষকে কি দেখা যায় কি না। না, কোনো রকমের মানুষ এখানে দেখা যাচ্ছে না। হঠাৎই শুনতে পাই অদৃশ্য একটি গলা থেকে কণ্ঠস্বরে ভেসে আসছে, "হায়, খিচুড়িগুলো খেও না, খিচুড়িগুলো খেও না।" শব্দটা শোনার পর আমার বেশ ভয় লাগলো এবং ওখান থেকে এক লাফ দিয়ে পিছনে চলে আসলাম এবং দেখতে পারি আমার সারা শরীরে একটা মৃত মানুষের মতো ঘাম শুরু করে দিয়েছে। এতটা ভয় আমার জীবনে কখনো পাইনি এরকম একটি অদ্ভুত রকমের ভয়েস শোনার পর, এবং আশপাশে কোনো রকম মানুষও আমি দেখতে পাইনি। কে দিল এই ভয়েসটা? তখন আশপাশ কেন্দ্রিক কোনো কিছু না পেয়ে আমি পিছনে হাঁটা শুরু করে দিই। তখনই দেখতে পারি পিছন দিক থেকে একটি কিচিরমিচির করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে খিচুড়িগুলো রাখা ছিল ওগুলো কেউ চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে। চপ চপ করে আওয়াজ হচ্ছে এবং ওই আওয়াজের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে খাবারগুলো খাচ্ছে। ঘাড় থেকে মাথাটা যখনই পিছন দিকে ঘুরাই তখনই দেখতে পারি একটি বৃদ্ধ লোক কালো কাপড় পরিধান করে তার উস্কো খুস্কো চুল নিয়ে পাগলের মতো বেশে সে খাবারগুলো খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পেরে ভাবলাম হয়তো কোনো পাগলের এখানে আবির্ভাব ঘটেছে। তখন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে ১ কাইক ২ কাইক দিতে দিতে ওই পাগল আকৃতির লোকটার নিকট আমি চলে যাই এবং গিয়ে তার সামনে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে দেখতে পারি সে তার খুব ক্ষুধার তৃষ্ণায় সে খেয়ে নিচ্ছে খাবারগুলো। তখন তাকে এক ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, "ও দাদা, খাবারগুলো খাচ্ছ কেন? এই খাবারগুলো কার তুমি কি জানো?" তখন পাগল আকৃতির লোকটা মাথাও নাড়ালো না এবং কোনো রকমের কথার উত্তরও দিল না। উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলাম, "দাদা, আপনি কার খাবার খাচ্ছেন? উঠুন এখান থেকে, যদি আসে তাহলে তো আপনাকে বকা দিবে, উঠুন।" কিন্তু আশ্চর্যের বিষয়, ওই দাদা কোনোভাবেই তার মাথা আমার দিকে তাকাচ্ছে না এবং সে খাবারের এমন মগ্নতায় পড়েছে মনে হচ্ছে অনেক দিন যাবৎ সে খিদায় লুটিয়েছিল। তখন তার মাথায় আমি হাত দেই
মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার লাল বর্ণের চোখগুলো যখনই আমার দিকে তাকায় তখনই আমার ভয়ে কাঁটা শিউরে ওঠে। আমি দেখতে পারি তার চোখগুলো একবারে লাল মার্বেলের মতো আগুনে লোক্কা জ্বলছে এবং মুখ দিয়ে কীরকম একটি বাজে গন্ধ বের হচ্ছে এবং তারই সাথে তার পুরো শরীরে এরকম একটি কাঁটা বর্ণের মতো আবরণ আমি দেখতে পাই, যে আবরণটার মধ্যে আমার হাত রেখে দিই এবং হাতের মধ্যে অনেকটা কাঁটা বিঁধে যায়। এরকম একটি ভয়ঙ্কর মানুষ দেখার পর আমি এখানে আর ঠিক থাকতে পারিনি। চিৎকার করতে করতে অনেকটা পেছনে চলে আসি। হঠাৎই দেখতে পারি ওদিক দিয়ে একজন মাঝি ভাই যাচ্ছে তার নৌকা চালিয়ে। তখন সে আমার চিৎকার শুনে এক পলকে দৌড় দিয়ে আমার নিকট আসলো এবং এসে আমাকে চিনতে পারলো এবং আমাকে বলে, কিরে ভাই, তোর কী হয়েছে? তখন বললাম যে এখানে কেউ একজন খাবার খাচ্ছে এবং তার শরীর খুব ভয়ঙ্কর, একটু আমার সঙ্গে চলো। তখন সেও আমার মতোই এই এলাকাতে মানে মাছ মারার যে প্ল্যান প্রোগ্রাম এগুলোর মধ্যে সে নতুন ছিল এবং সেও আমার মতো বয়সী ছিল, যদিও আমার থেকে 2-3 বছরের বড় হবে, কিন্তু একই বয়সের বলা যায়। তখন সে আমার সঙ্গে কৌতূহলবশত হাঁটা শুরু করে এবং হাঁটতে হাঁটতে আমরা দুইজন ওই পাগল আকৃতির লোকটার সামনে গিয়ে দাঁড়াই এবং দেখতে পারি তার পুরো শরীরে ভালো করে দেখি তখন যে কাটা কাটা দাগ বসে আছে এবং তার লাল বর্ণের চক্ষুগুলো, যে খিচুড়িগুলো ছিল খিচুড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছে এবং হাত দিয়ে কীরকমভাবে উঠিয়ে উঠিয়ে তার মুখ দিয়ে খাচ্ছে এবং অদ্ভুত রকমের গন্ধ বের হচ্ছে তার শরীর থেকে, খুব বাজে একটি বিশ্রী গন্ধ। তখন সাথে থাকা লোকটা সে দেখতেই চিনতে পারলো, সে চিৎকার দিয়ে উঠে বলে যে, ভাই, এটা একটা পিশাচ, এখান থেকে চলে আয় তাড়াতাড়ি। এই বলে যখনই আমি ঘাটটা ঘুরাই তখনই দেখতে পারি যে সে এই কথা বলে একটা জোর কর্মে দৌড় দিয়েছে। তখন তার দৌড়টা দেখে আমিও এখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, আমিও দৌড় শুরু করে দিই। দৌড়াতে দৌড়াতে অনেকটা এগিয়ে যাই, তখনই দেখতে পারি যে নৌকাগুলো ঘাটে আর বাধা নেই, নৌকাগুলো মাছ গাঙে চলে গিয়েছে। মাছ গাঙে চলে যাওয়াতে আমাদের অনেক ভয় লাগে এবং ভাবছি বসে বসে, এখন এই নৌকা ছাড়া আমরা এই পুরো গাঙটা কী করে পার হব। এটা অনেকটা বিশাল প্রস্থ, দৈর্ঘ্য অনেকটা লম্বা ছিল, যার কারণে এটা একটা নৌকা থাকলে আর কি পার হওয়াটা একটু সহযোগিতা হয়। এছাড়া ঠান্ডার দিনে এদিকে নামা এবং পানি দিয়ে যাওয়া অনেকটা কষ্টকর এবং কষ্টজনকমূলক হওয়াতেই কিন্তু আমরা এখানে অনেকক্ষণ যাবৎ বসে থাকি। বসতে বসতে ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়, কিন্তু কোনো মানুষেরও আবির্ভাব পাই না এবং কোনো রকমের নৌকাও পাচ্ছি না। তখনই হঠাৎ আমার সঙ্গের লোকটার চোখ যায় পিছনের দিকে। সে পিছন করে দেখতে পারে ওই পাগল আকৃতির লোকটা কাঁটাওয়ালা শরীরের যে অবস্থান ছিল, লাল বর্ণের চক্ষু, সে আমাদের দিকে তেড়ে আসছে। দেখতে পেরে কোনো রকমের কথা বলতে না পেরেই সে আমার ঘাড়ের উপরে হাত রেখে নাড়াচ্ছে। এ ভাই, এই এই ভাই, তাড়াতাড়ি উঠ, দেখ দেখ পিছনে আসছে, দেখ দেখ। তখন তার কথা শুনে আমি পিছন ঘুরে তাকাই এবং পিছন ঘুরে তাকিয়ে দেখতে পারি লোকটা আসলেই সত্যি সত্যি আমাদের দিকে তেড়ে আসছে। মনে হচ্ছে সে খুব রাগান্বিত অবস্থায় আছে এবং আমাদেরকে এখন তার হাতের মুঠোয় ফেলে আমাদের সে চিবিয়ে খাবে, এরকম একটা অবস্থা। আর তার রাগান্বিত একটি খুব আমরা দেখতে পারি এবং দেখতে পেরেই আমরা ওখান থেকে দাঁড়িয়ে পড়ি। ভাবলাম এখান থেকে একটা দৌড় দেব, ক্রমাগত দৌড়াতে শুরু করে দিই। দৌড়াতে দৌড়াতে অনেকটা এগিয়ে যাই। তখনই আমাদের প্ল্যান মাফিক যে গর্তটা ছিল, যে আমাদের এলাকার একটি গণ্যমান্য লোকের বিচারকের আর কি একটি ক্ষেত, ওই ক্ষেতের পাশে একটি গর্ত ছিল, ওই গর্তের নিকট আমরা চলে যাই। তখনই দেখতে পারি আমার সঙ্গে আনা কোচ এবং যে ব্যাগটা ছিল ওইটা ওই পুকুরের পাশেই পড়ে আছে। তখন ওই দুইটাকে আমি হাতে নেই এবং ভাবলাম যে চলো ভাই, আমরা একটু মাছ মারি, তাহলে ভালো লাগবে এবং নৌকাটাও তো সাথে নেই, চলো। তখন রাত অনেকটা হয়ে গিয়েছে, প্রায় 11টার উপরে বাজে। শুনতাম মাঝরাতে নাকি এই বিলে অনেক রকমের কর্মকাণ্ড করত এবং মাঝরাতে এই বিলে অনেক মানুষই আসা যাওয়া কম করে, মানুষ এদিকে আসা যাওয়া করে না বললেই চলে।
এই বিলের অতীতের কথাগুলো মনে হচ্ছে আর ভিতরে ভিতরে ভয় জন্ম নিচ্ছে। সঙ্গে থাকা ছেলেটাকে আমি আমার মনের কথাগুলো শেয়ার করছি এবং সেও ক্রমাগত ভয় পেয়ে যাচ্ছে এবং তারও মনের ভিতরে যত রকমের কথা ছিল এই বিল নিয়ে সব কথাগুলো সেও বের করে দিচ্ছে এবং আমারও খুব ভয় লাগছে। দেখতে পারি যে আমাদের বিচারকের ক্ষেতটা ছিল, ওই ক্ষেতের পাশে যে লোকটা বসেছিল সেই লোকটা এখনও বসে আছে। দেখতে পেরে ভাবলাম এই লোকটার সঙ্গে গিয়ে চলো এখন আমরা শেয়ার করি আমাদের এই ঘটনাটা, যদি উনি কোনো পরিপন্থী বের করে দিতে পারেন। এইটা ভেবে ওই লোকটার নিকট আমরা চলে যাই। যখনই ওই লোকটার নিকট আমরা যাই তখনই দেখতে পারি যে লোকটা চাদর গা দিয়ে বসে আছে এবং মুখ নিচ দিয়ে সে চেয়ে আছে। ভাবলাম হয়তো সে ঘুমাচ্ছে, বসে বসে উঙ্গাচ্ছে, নয়তো সে এই ফিশারির বা ওই ক্ষেতের একটি মালিক বিশেষ অথবা কোনো কর্মচারী বিশেষ হতে পারে। এইটা ভেবে লোকটার নিকট আমরা যাই এবং ভাবলাম এই ঘটনাটা তাকে খুলে বলি। তার পিঠে হাত দিয়ে দুইবার ডাক দিলাম, ও দাদা, দাদা ওঠো। তখনই লোকটা পিছন দিকে তাকায়, দেখতে পারি না এই লোকটা স্বাভাবিক আছে। লোকটাকে দেখে মনে হচ্ছে পাগলের মতো, কিন্তু লোকটা পাগল নয়। তখনই লোকটার সঙ্গে আমরা বসে পড়ি এবং বসে বসে বলছিলাম আমাদের সঙ্গে ঘটে যাওয়া কয়েক মিনিট আগের ঘটনা। তখন লোকটা শুনে আমাদের দিকে হা করে তাকিয়ে থাকে এবং খানিকক্ষণ পরেই দেখতে পারি সে একটা অট্ট হাসি দিল। তার হাসিটা বেশ ভয়ানক ঠেকলো আমাদের কাছে এবং জিজ্ঞেস করলাম, আপনার হাসিটা এরকম এত ভয়ঙ্কর কেন? তখন লোকটা বলে, আরে না না, ওসব কিছু না, ছাড়ো এসব, তোমরা এখন বাড়ি চলে যাও, যাও যাও বাড়ি চলে যাও। লোকটার কথায় পুরোটা আমাদের খটকা লাগে। তখন লোকটাকে আমাদের এই কাহিনীগুলো সবগুলো খুলে বললাম যে নৌকাগুলো আমাদের এখান থেকে কেউ একজন ছেড়ে দিয়েছে, যার কারণে নৌকাগুলো এখান থেকে চলে গিয়েছে। এখন আমাদের যাওয়ার কোনো উপায় নেই, আজকের রাতটা হয়তো এখানেই কাটিয়ে দিতে হবে। তখন লোকটা বলে যে, আচ্ছা ঠিক আছে, রাত যখন কাটাবি তো কাটা, আমার কি, তোরা এখানে বসে থাক, আমি একদিকে চলে যাচ্ছি। এই বলে লোকটা এখান থেকে উঠে পড়ে এবং অপর পাশে যাওয়ার জন্য সে ক্রমাগত হাঁটা শুরু করে। আমরা এখানে বসে বসে চিন্তা করছি যে লোকটা কে, আগে তো কোনো দিন এই এলাকাতে দেখিনি, আমাদের এই এলাকাতে কোনো দিন এই লোকটার আবির্ভাবও দেখিনি, অন্য পাশের এলাকাতেও কোনো দিন দেখিনি, তবে এই লোকটা কে চিন্তা করছিলাম দুইজন মিলে মিলে। হঠাৎই দেখতে পারি লোকটা যেখানে গিয়ে বসেছিল সেখানে আর সে নেই। দেখতে না পেরে দুইজন দুজনের মুখের দিকে তাকাই এবং বেশ ভয় পাই। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এদিকে গেল না মাত্র, সে কোথায় হারিয়ে গেল? সেও আমাকে সেম একই প্রশ্ন জিজ্ঞেস করছে যে, ভাই দেখতো এই লোকটা এখানেই তো ছিল, কোথায় হারিয়ে গেল? দুজন খুব হতভম্ব হয়ে পড়ি এবং পিছনে শুনতে পারি খড় খড় মোড়মোড়ে একটি আওয়াজ। শুনতে পেরে চোখগুলো পিছনের দিকে তাকাই, তখনই দেখতে পারি ওই লোকটা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে এবং সে আমাদেরকে ভয় দেখানোর জন্য এরকম কাণ্ডকলাপ করছে। তখন আমরা ভয় পেয়ে এখানে উঠে পড়ি এবং সে বলে যে, আরে ভয় দেখালাম, ভয় পেলে নাকি? বললাম যে, হ্যাঁ ভয় তো পেয়েছি, তবে আপনি ওখান থেকে আমাদের পিছনে কী করে চলে আসলেন এক মুহূর্তের ভিতরে? তখন লোকটা বলে, আরে কোথায় এক মুহূর্ত, তো অনেক সময় গিয়েছে, বাদ দাও। তোমরা কি জানো এই বিলের মধ্যে 2 দিন আগে একটি ঘটনা ঘটেছে? বললাম যে, এই বিলে কি ঘটনা ঘটেছে বলুন আমাদেরকে। তখন লোকটা বলে, এই বিলের মধ্যে 2 দিন আগে তোমাদের মতো দুজন মানুষ এসেছিল এবং দুজন মানুষ এসে মাছ শিকার করেছে অনেক। তাদের ব্যাগের ভিতরে একটি বড় রকমের বোয়াল মাছ আটকা পড়েছিল, কোচ দিয়েই সম্ভবত মেরেছে এবং ওই বোয়াল মাছটাকে আমি চেয়েছিলাম, তবে তারা আমাকে এই মাছটি দেয়নি। তারপর একটা লোকের হাত আমি ভেঙে দিয়েছি, চেয়েছিলাম তার পুরো জীবনটাকে শেষ করে দেব, কিন্তু পারিনি। সে দৌড় দিয়ে এখান থেকে পালালো এবং সঙ্গে থাকা ছেলেটা তাকে নিয়ে গেল, না হলে তাকে জানেই মেরে ফেলতাম। লোকটার কথা শুনেই আমাদের মনে হয়ে গেল আমাদের এক চাচার কথা এবং তখনই মনে পড়ে আমাদের চাচার তো 2 দিন আগে তার হাত ভেঙে গিয়েছে এবং সে কোনো রকমের কথা বলতে পারছে না এবং
যার কারণে আমরা জানতেও পারিনি যে তার হাড়টা কী করে ভেঙেছে। এটাই কি সেই সত্য রহস্য? তখন আমাদের লোকটাকে আর কোনো রকমের ভালো লাগে এরকম একটি যে সে ভালো মানুষ এরকম আর মনে নেই। বুঝতে পেরেছি যে সে একটা খারাপ জিন অথবা শয়তান বা কোনো ভালো খারাপ পিশাচ। বুঝতে পেরে ক্রমান্বয়ে এখান থেকে আমরা দুজন চলে যাওয়ার জন্য উদ্দেশ্য রওনা দিই। তখনই পিছন থেকে ওই লোকটা আমাদের দুজনের হাত ঠাস করে চেপে ধরে। চেপে ধরার সঙ্গে সঙ্গেই আমাদের কলিজাটা একটা কাঁপুনি দিয়ে উঠলো এবং লোকটাকে বললাম, চাচা আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান বলে চিৎকার করছিলাম। তখন পাশ দিয়ে যে কেউ বাঁচাবে এটা কোনো রকমের মানুষ ছিল না, যার কারণে কোনো মানুষই আমাদের বাঁচানোর জন্য আসেনি। তখন ওই লোকটা আমাদের দুজনের হাত ধরে বলে যে আমার সঙ্গে এখানে বসো, তোমাদের দুজনের সঙ্গে একটু কথা আছে, বসো এখানে। এই বলে লোকটা জোর ক্রমে আমাদেরকে এখানে বসিয়ে দেন। বসানোর পরপরই সে আমাদের নিয়ে একটি ভয়ঙ্কর ঘটনায় চলে যায়। সে আমাদের সঙ্গে একটি ভয়ঙ্কর ঘটনা বলে এবং এই ঘটনাটির বাস্তবায়নও হয়েছে। যে ঘটনাটি সে বলেছে এই বিলের মধ্যে আগামী 10 দিনের ভিতরে একটা মৃত্যু হবে এবং ওই মৃত্যুর প্রভাবে এই পুরো বিলের মধ্যে একটি আস্থার ছায়া নেমে আসবে এবং ভয়ঙ্কর একটি কাল নেমে আসবে। এই বিলের আশপাশ কেন্দ্রিক অনেক মৃত্যু হয়েছে এবং অনেক মৃত মানুষের লাশও কিন্তু অনেক মানুষে পায়নি এবং এই বিলের আশপাশ যে গর্তগুলো আছে এই গর্তগুলোতে মানুষের সমাগম হয় এবং এই মানুষগুলোর মধ্যে যে মানুষগুলো মারা যায়, যাদেরকে নিখোঁজ করে দেওয়া হয়, সেই মানুষগুলো এই গর্তের ভিতরেই আছে। তোরা জানলে অবাক হবি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় অবদান আমাদের গুরুর। আমাদের গুরু এই ঘটনাটির উন্নেচর। তাই বলছি এদিকে কোনোদিন রাত্রিবেলা আসার চেষ্টা করবি না এবং এখানে যে আজকে তোরা এসেছিস তোদেরকে দেখে আমার অনেকটা ভালো লাগলো, কিন্তু তোদের কর্মকাণ্ডগুলো আমার খুব ভালো ঠেকছে না। তোরা এই জমিদারের খেতে কেন এসেছিস? তখন বললাম যে দাদা আমাদেরকে ছেড়ে দিন, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আর কখনো আসবো না, আমাদেরকে ছেড়ে দিন। ওই লোকটার সঙ্গে খুব আকুতি মিনতি করছিলাম। তখনও বুঝতে পারছিলাম না যে লোকটা কি আসলেই কোনো পিশাচ নাকি কোনো মানুষ। তার পুরোটা শরীর দেখতে পারছিলাম যে মানুষের মতোই, আচার ব্যবহার সব কিছুই মানুষের মতো, কিন্তু তার কিছু কিছু ব্যবহার কিছু কিছু কালচার আমাদের মনে হচ্ছে খারাপ পিশাচের মতো। আমরা বুঝতে পারি না ওই লোকটার কী রহস্য এবং এই জায়গাটার এই ঘটনাগুলোর কী রহস্য। তখন মনের ভিতরে এক ক্রমাগত সাহস নিয়ে লোকটাকে জিজ্ঞেসই করে ফেললাম। বললাম যে এখানে যে খিচুড়িগুলো দেওয়া হয়েছে এই খিচুড়িগুলো আমাদের আগেকার মানুষের সঙ্গে শুনতাম যে এখানে নাকি অনেক মানুষই দেখতে পেরেছে খিচুড়িগুলো মানুষ দেখতে পেরে যারা যারা এই খিচুড়িটাকে লোভক্রমে খেয়ে নিয়েছে তাদেরই মৃত্যু হয়েছে। এই ঘটনাটি কি আপনি জানেন? সাহসক্রমে জিজ্ঞাসা করার পর মনের ভিতরে ভয় চলে আসে এবং থরথর করে কাঁপানি শুরু করে দিলাম। তখন লোকটা আমার দিকে চেয়ে একটা অট্টহাসি দিল এবং হাসতে হাসতে বলে যে হ্যাঁ, এই খিচুড়িগুলো আমাদের সর্দার খেয়ে থাকে এবং আমাদের সর্দারের সঙ্গে যারা যারা এরকম অন্যায় অবিচার করে তাদের মৃত্যু ছাড়া আর কিছুই বাকি থাকে না। কেন, তোরা হঠাৎ এরকম কথা জিজ্ঞেস করছিস কেন? তখন বললাম না, আমরা এই ডিপটি কলের আশপাশে দেখতে পারলাম যে একটি পাগল আকৃতির লোক সে এখানে বসে বসে খিচুড়ি খাচ্ছে, তাই আপনাকে জিজ্ঞেস করা। তখন লোকটা বলে যে সর্বনাশ, তোরা কি এই খিচুড়ি কোনোভাবে খেয়েছিস? বললাম যে না তো। তখন বলে ভাগ্য ভালো তোদের, যদি ক্রমাগত কোনো এক কারণে খিচুড়িগুলো খেয়ে নিতি তাহলে তোদের মৃত্যু হতো কালকের ভিতরেই। তখন লোকটার কথা শুনে আরও ভয় পেলাম। হঠাৎই লোকটা হাসতে হাসতে দেখতে পারি আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়াটা দেখে আমাদের আর বুঝতে বাকি রইল না, মৃত মানুষের মতো শরীরে আরেকটা ঘাম ঝরা শুরু করে দিল। শরীরটা মনে হচ্ছে ক্রমাগত ঠান্ডা হয়ে আসছে, যদিও শরীরে একটা গরম কাপড় ছিল, কিন্তু শরীরটা এতটা ঠান্ডা হচ্ছে যে একটা পা বাড়ানোর মতো
সাহস আর হচ্ছে না। তখন দুজন মিলে কাঁপতে কাঁপতে এখানেই বসে পড়ি এবং বসে ভাবতেছিলাম যে কি করব এখন। বসে বসে ভাবতে ভাবতে চিন্তা করছিলাম যে সময় প্রায় 1টার উপরে বাজে, এতটা সময় হয়ে গিয়েছে এবং সকাল কোন সময় হবে আর কোন সময় আমাদের এলাকার মানুষজন এদিকে ঘোরাফেরা করবে এবং বাড়িতে যাব কোন সময়, সেটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে পুরোটা মাথা। হঠাৎই একটি অন্যরকম ঘুমের অনুভূতি আসলো আমাদের দুজনের চোখে। আমার ঘুমটা সবার আগে আসে এবং পরবর্তীতে সে আমাকে বলছে, আমি শুনতে পারছিলাম যে সে বলছে, ভাই খুব ঘুম পাচ্ছে, চল একটু ঘুমিয়ে নেই। এই বলতে বলতে যখনই ঘুমাতে যাব এবং চোখগুলো লাগিয়ে দিয়েছিলাম, হঠাৎই শুনতে পাই পিছনের গাঙের পানির টপর 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 আওয়াজ হচ্ছে এবং ওই আওয়াজটা শোনার পর ঘুমটা ভেঙে যায়। পিছন করে তাকিয়ে দেখতে পারি আমাদের বাড়ির দ্বারের আলম চাচা, তিনি নৌকা নিয়ে এখান দিয়ে যাচ্ছেন। আলম চাচাকে চিনতে পেরেই একটা লাফ দিয়ে চিৎকার শুরু করে দিই, আলম চাচা, আলম চাচা আমাদেরকে নিয়ে যান, তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে যান। তখন আলম চাচা কিনারায় আসেন এবং এসে বলে যে, কিরে তোদের কি হয়েছে, এত রাত্রিবেলা এখানে কেন, বাড়িতে কি ঝগড়া করেছিস? বললাম যে না, আমরা এসেছিলাম এখানে মাছ ধরার জন্য, কিন্তু নৌকাগুলো আমাদের এখান থেকে চলে গিয়েছে, আমাদেরকে একটু বাড়িতে দিয়ে আসবেন? শুনতে পেরেই আলম চাচা তিনি এক কথায় বলে ফেললেন যে হ্যাঁ উঠ, দিয়ে আসি তোদেরকে। তখন আলম চাচাকে নৌকাতে বসে বসে আমরা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, বলছিলাম, চাচা আপনি তো রাত্রিবেলা কোনো দিন নৌকা নিয়ে বের হন না, তো আজকে কীভাবে আপনি বের হলেন? তখন তিনি বলেন যে হয়তো তোদেরকে বাঁচানোর জন্যই আজকে আমি নৌকা নিয়ে বের হয়ে চলে এসেছি, এটাই তো হতে পারে, তাই না, স্বাভাবিক। তখন মনে খুব ভালো লাগলো, ভাবলাম যে এলাকার একজন মানুষকে পেয়ে গেলাম, এখন আর কোনো চিন্তা নেই, এখন ক্রমাগত বাড়িতে চলে যেতে পারবো। হঠাৎই দেখতে পাই নৌকার মাঝি আলম চাচা, তিনি আর আলম চাচা নেই, ওনার শরীরে একটি অন্য রকমের পোশাক পরিবর্তন চলে এসেছে। যখনই এক পলক ওদিকে তাকিয়ে আবারও আলম চাচার দিকে তাকাই, তখনই দেখতে পারি এটা আলম চাচা নয়, এটি একটি পিশাচ এবং ভয়ঙ্কর রূপী একটি কালময়ী জিনের আবির্ভাব ঘটেছে। তখন দেখতে পেরে দুজন মিলে এক কোণায় নৌকার ঘুমরো খেটে বসে থাকি। হঠাৎই দেখতে পারি আলম চাচা তিনি মুখটা ওদিকে ফিরিয়ে দিলেন এবং আস্তে আস্তে করে তিনি নৌকাটা চালাচ্ছেন। তখনই আমার সাথে থাকা বন্ধুটা সে বলে উঠে, হ্যাঁ এই ভাই দেখ তো, এটা তো আলম চাচা না, এখান থেকে চলে আয় তাড়াতাড়ি। আমি তখন বলছিলাম যে আরে ভাই কোথায় যাবি, দেখ আমরা তো এখন আলম চাচার নৌকায়, তাই না, এখন যদি আমরা নৌকা থেকে নেমে পড়ি তাহলে পুরো মাঝ গাঙের মধ্যে আমরা ডুবতে হবে, ভালো হবে এখানে একটু বসে থাকি, দেখি কি করা যায়। ভাবছিলাম বসে বসে এবং খুব ভয়ে পুরোটা নৌকা একবার এদিক দোলাচ্ছে একবার ওদিক দোলাচ্ছে, কিন্তু ভয়ের কোনো সীমা ছড়িয়ে যাচ্ছে না। হঠাৎই আলম চাচা তিনি লাগান্বিত অবস্থায় ওই পিশাচের আকৃতিতে তিনি বলে উঠেন যে, এই তোরা এখনও এত নাড়াচাড়া করছিস কেন, তোরা কি ছোটো নাকি, হ্যাঁ, চুপ করে এখানে বসে থাক। এই বলে তিনি নৌকা চালাচ্ছেন। তখন ভয়ে দুজন দুজনকে হাতে চেপে ধরে বসে আছি এবং দেখতে পারছি তিনি নৌকা চালাচ্ছেন। ক্রমাগত নৌকা চালাতে চালাতে যখনই গাঙের মাঝখানে চলে আসি, তখনই আলম চাচা তিনি ওনার আসল খেল দেখান। তখনই দেখতে পারি আলম চাচা তিনি ওনার নৌকাকে খুব জোরে জোরে হেলাচ্ছেন। উনি চাইছেন আমাদেরকে নৌকা থেকে ফেলে দেন এবং এখানে ফেলে দিয়ে আমাদেরকে মেরে ফেলার জন্য। আমরা দুজন তখনই বুঝতে পারি সমস্ত কাহিনীটা এবং বুঝতে পেরে যখনই নৌকাটাকে তিনি ধুলাচ্ছেন, তখনই আমরা দুজন মিলে নৌকা থেকে ঝাঁপ দিই পানিতে। পানিতে ঝাঁপ দেওয়ার পর যখন অনেকটা পানিতে ডুব দিই, ডুব দেওয়ার পর আবারও উঠে দুজন দেখতে পারি যে আমাদের আশপাশে কোনো রকমের নৌকা নেই। নৌকাকে দেখতে না পেয়ে আমাদের মনে বেশ একটা অফুরন্ত জ্বালা সৃষ্টি হয়ে গেল। এতটা জ্বালা, যেই জ্বালার প্রভাবে আমাদের ভালো লাগার মতো একটা শক্তি এটা পাচ্ছিলাম না। এই মাঝ গাং থেকে আমাদের অন্য প্রান্তে যাওয়াটার অনেকটা শক্তির প্রয়োজন ছিল, যে শক্তিটা আমরা এখন আর হাজার চেষ্টা করলেও আনতে পারছিলাম না। তখন আমার সঙ্গের বন্ধুটা বলে যে, ভাই
আজকে হয়তো এই গাঙের মধ্যেই ডুবে মরতে হবে, চল আর যেতে হবে না, আমরা এখানেই আজকে শেষ। তখন তার কথা শুনে আমার মনটা খুব রকমভাবে ভেঙে যাচ্ছে এবং ভাবছিলাম যে এখন আর কি করার উপায়। এখন তার কোনো রকমের হদিশ পাচ্ছি না, কোনো উপায় পাচ্ছি না। হঠাৎই দেখতে পাই একটি কলা গাছ আমাদের সামনে দিকে ভেসে আছে। তখন আমি একটু সাঁতার কাটি এবং সাঁতার কেটে কলা গাছটার নিকট যাই, আর এই কলা গাছটা নিয়ে আমার বন্ধুর নিকট আসি এবং কলা গাছের মধ্যে বন্ধু দুজন মিলে একটু রেস্ট নেই। যদিও কলা গাছ পানিতে ডুবে না, দুজন মিলে এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবৎ। ঠান্ডার দিন, ঠান্ডায় পুরো শরীর একবারে জমে যাওয়ার মতো অবস্থা ছিল। তখন আরেক পাশে যাওয়ার জন্য আমরা কলা গাছের নিকট সাঁতার কাটতে থাকি। ঘন্টা দেড়েক চলে যায় মাঝখান থেকে অপর পাশের সাইডে যাওয়ার জন্য। যখন আমরা মাঝখান অতিক্রম করি তখনই আমাদের মনে হলো আমাদের পিছনে পা ধরে কেউ একজন হালকা হালকা করে টানছে, এবং ওই টানটা কিছুক্ষণ পর পর একটু জোর ক্রমে হয় এবং কিছুক্ষণ পর পর একটু আস্তে ক্রমে হয়। আমাদের এইরকম ঘটনা, ভয়াবহতার পরিস্থিতির আর যে কোনো রকমের ভয়ের সম্মুখীন থাকবে এটার আর কোনো বাকি থাকে না। সব রকমের ঘটনা এরকম ঘটছে, ঘটতে ঘটতে আমাদের পুরো শরীরটা একদম অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। যদি আমাদের সঙ্গে কলা গাছটা না থাকতো তাহলে ওই কলা গাছ ছাড়াই আমরা এখানে মারা যেতাম। যাক, পরবর্তী যখন আমরা দেখতে পারি যে পা ধরে কেউ একজন টানছে, মনে হচ্ছে আমাদের সঙ্গে সেই পিশাচগুলো আবারও ভর করেছে এবং পিছু নিয়েছে। এখান থেকে যথারীতি সম্ভব পালিয়ে যেতে পারলেই আমাদের ভালো হবে। এইটা ভেবে আমরা দুজন মিলে খুব জোরে জোরে পা নাড়াচ্ছিলাম, সাঁতার কাটছিলাম ও পাশে যাওয়ার জন্য। অনেকটা সাঁতার কাটার পর আমরা দেখতে পারি গাঙের পানিতে একটি অদ্ভুত রকমের স্রোত ভেসে আসছে এবং ওই স্রোতের প্রভাবে অনেকটা রক্তমাখা গন্ধ, এবং যে গন্ধটা আমরা ওই পিশাচ যেটা খিচুড়ি খাচ্ছিল বসে বসে তার শরীরে যেরকম পাচ্ছিলাম আমরা গন্ধ, ঠিক সেরকম একটি গন্ধ আমরা আমাদের নাকে আবারও এসে পৌঁছায়। এবং পৌঁছানোর পরপরই আমি বুঝতে পারি যে এটা আর কোনো রকমের খাবার নয়, এটা ওই দুষ্ট পিশাচদের খাবারের গন্ধ এবং এদের শরীরের গন্ধ সবগুলো ভেসে আসছে। তখন বুঝতে পেরেই মুখ নাক চাপ দিয়ে গন্ধটা যাতে মুখের ভিতরে না যায় এই কারণে আস্তে আস্তে করে সাঁতার কাটছিলাম। হঠাৎই ক্রমাগত সাঁতার কাটতে কাটতে আমরা এক পর্যায়ে গাঙের আমাদের বাড়ির এলাকার যে পাশটা ছিল ওখানে চলে যাই। ওখানে চলে যাওয়ার পর আমাদের চোখ যায় গাঙের ও পাশ দিয়ে। ও পাশে দেখতে পারি কীরকম আগুনের খেলামেলা চলছে এবং ও পাশে কীরকম মানুষেরও সমাগম হয়েছে। এই মানুষগুলোকে আমরা আগে যখন ঘোরান দিয়ে এসেছিলাম তখন দেখতে পাইনি, তবে এখন এই মানুষগুলো কী করে, কোথা থেকেই বা আসলো, সেটা চিন্তার বিষয়। তখন আমরা চিন্তা করছি এবং ভাবছি এটা এই কালময়ী পিশাচের কাহিনী এবং এদের এই ঘটনা এগুলো। তখন ভাবতে ভাবতে আমরা এখানে ক্লান্ত অবস্থায় যখনই মাথাটা মাটিতে ফেলবো ঘুমানোর উদ্দেশ্যে, তখনই শুনতে পাই ফজরের আজান পড়েছে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি থেকে অনেক মানুষজন বেরিয়ে আসতো, তাদের মাছের জন্য জাল ফিট করে রাখতো, ওগুলো এসে তুলতো। তো তারা ফজরের নামাজের পরপরই এখানে চলে আসে এবং এসে দেখতে পারে আমরা দুইজন এখানে পড়ে আছি। আমাদের দুজনকে তারা এসে ডাকাডাকি করে, প্রথমে একজন আসছিল, তারপর দুজন তিনজন করে এভাবে 8-10 জন লোক হয়ে যায়। তখন সবাই মিলে নাকি আমাদেরকে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে এসে ভালো ডাক্তারের অধীনে আমাদের চিকিৎসা করান। তারপর 2-2.5 দিন যাওয়ার পর আমাদের জ্ঞান ফিরে। তখন 2-2.5 দিনের পেটের খিদায় আমাদের পুরো শরীরটা চাউচিল্য হয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছে পুরো পেটের ভিতরে কোনো খাবারের অস্তিত্ব নেই, বাঁচা মরার সমান হয়ে যাওয়ার মতো অবস্থা। জ্ঞান ফেরার পরপরই আমাদেরকে অনেক রকমের খাবার দিলেন, আমার মা খাবার দিলেন এবং আমার যে বন্ধুটা সঙ্গে ছিল তার পরিবারও একই অবস্থা চলছে এবং তার জ্ঞানটা আমার আরও আগে ফিরে। তো আমার জ্ঞান ফিরে আরও পরে।
তখন খাবার খাওয়ার পর দেখতে পারলাম অনেক লোকজন এসে আমাকে ঘেরাত দিল এবং জিজ্ঞেস করছে কি হয়েছে। তখন তাদেরকে সব রকমের ঘটনা খুলে বললাম। তখনই আমাদের পাশের একজন দাদা তিনি বলে উঠলেন যে এই বিলের মধ্যে এই যে বলছিস খিচুড়ির কথা, এই খিচুড়ির কথা অনেক আগে থেকেই প্রচলিত। মাঝরাতে এই বিলের মধ্যে খিচুড়ির আড্ডা হয়ে থাকে পিশাচদের মাধ্যমে। এগুলো সত্য ঘটনা এবং এই ঘটনাগুলোর সম্মুখীন তোরা যে হয়েছিস এটা তো একটি খুব কালময়ী একটি ঘটনা। তখন আমার দাদা তিনি আরও একটি কথা বলেন যেটি শুনলে আমারও গায়ের কাঁটা দাঁড়িয়ে ওঠে এখনও, এবং ও তখনও দাঁড়িয়ে উঠেছিল। তিনি বলেন যে আমাদের বাবা যখন একদিন মাছ মারার উদ্দেশ্যে ওই বিলের নিকট যান, তখনই আমার বাবা অনেক মাছ মারেন এবং মাছ মারার পর যখন তিনি বাড়িতে আসার জন্য রওনা দিবেন, তখনই তিনি দেখতে পান এরকম সেম খিচুড়ি ওই বিলের মধ্যভাগের একটি পাশের খেতে দেওয়া আছে। দেখতে পেরে তিনি বেশ কৌতূহলবশত তিনি ওই খিচুড়িগুলোকে চেপে ধরে এবং চেপে ধরার পর তিনি এগুলো খাবেন বলে নির্ধারিত করেন এবং 2 ভাগ খেয়ে নেন। খেয়ে নেওয়ার পরই তিনি দেখতে পারেন যে ওনার পাশে একজন লোকের আবির্ভাব ঘটেছে এবং সেই লোকটা ওনাকে খুব জোরক্রমে বকাবাদ্য গালিগালাজ শুরু করে দিয়েছে। তখন আমার বাবা কোনো রকমের পথপন্থী না পেয়ে তিনি এখান থেকে চলে আসার জন্য সিদ্ধান্ত নেন। তখনই ওনার পিছনে একটি বড় রকমের থাপা দেন, যেই থাপাটার দাগ আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত ছিল। হ্যাঁ, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমার বাবার অনেকটা ক্ষতি হয় এবং এই ক্ষতির প্রভাবেই তিনি অনেক রোগে ভুগেছিলেন এবং যার পরিধিতে এই রকম ঘটনা ঘটে সেই ঘটনাগুলো কমানোর জন্য অনেক রকমের কবিরাজ, অনেক রকমের ইমাম সাহেবকে ধরা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ। কেননা এত বড় একটা গাং এবং ওই গাঙের আশপাশ কেন্দ্রিক তো অন্যরকম মাখলুকাত তারা থাকবেই, তো তাই না? তো তার জন্যই কিন্তু তাদেরকে একবারে চিরবিদায় করে দেওয়াটা যায়নি, যার কারণে তারা এখানে এখনও বিচরণ করে থাকে। তো ওনার কথা শুনেও আমাদের অনেক ভয় লাগলো। তখন আমাদের ঘটনা পুরো এলাকাতে জানাজানি হলে পুরো এলাকাতে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তো এর পরবর্তীতে আমরা সুস্থ হয়ে উঠি এবং পরবর্তীতে আর এদিকে যাওয়ার জন্য কোনো রকমের আশা আগ্রহ নেইনি। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, কালকে আপনাদের মাঝে একটি বিরল ঘটনা আমরা নিয়ে আসবো এবং এই বিরল ভয়ঙ্কর ঘটনাটি আশা করি আপনাদের মাঝে একটি ভয়াবহতার রূপ নেবে। লিসেনার্স, কালকের এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন একজন ভাই। উনি একটি ইমেল আকারে লিখেছেন এই ঘটনাটি এবং এই ইমেলটি কালকে আপনাদের মাঝে আমরা পড়ে শোনাবো এবং আশা করি কালকের ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং এটি শতাধিক সত্য নির্ভর ঘটনা আপনাদের মাঝে আমরা নিয়ে আসি। এবং লিসেনার্স, আমাদের এই চ্যানেলটির সঙ্গে আপনারা থাকুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময়। তো লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।